স্বপ্নের পদ্মা সেতুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুই বোন হেঁটে দেখলেন 2 কিলোমিটার। ভোটের শহর নারায়ণগঞ্জ, উন্নয়ন অব্যাহত রাখার অঙ্গীকার আইভীর, জনগণের জন্য কাজ করতে চান তৈমুর। সিরাজগঞ্জে বাস চাপায় প্রাণ গেল 4 জনের, মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত আরো 2। হাড়াটে খুনি ও শীর্ষ সন্ত্রাসী কবির 7 সহযোগী সহ গ্রেফতার, অস্ত্র, গুলি, মাদক উদ্ধার। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে নতুন বছরের নতুন শুরুর আশা টাইগারদের, 3 পেসার নিয়ে একাদশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: শতবর্ষে কাজী নজরুলের বিদ্রোহী কবিতা, শতকণ্ঠের আবৃত্তিতে 10 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7টার দিকে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে সেতু প্রকল্পে যান তিনি। সেখানে সংশ্লিষ্টদের নিয়ে পদ্মা সেতুর উপর দিয়ে মাওয়া থেকে জাজিরা প্রান্ত পর্যন্ত পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় হেঁটে হেঁটে ঘুরে দেখেন সেতুর 7 নম্বর পিলার থেকে 18 নম্বর পিলার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার। এদিকে এরই মধ্যে পদ্মা সেতুর কাজ প্রায় 95% সম্পন্ন হয়েছে। আগামী 30 জুন যানবাহন চলাচলের জন্য স্বপ্নের এই সেতুটি খুলে দেওয়ার কথা রয়েছে। দেশের 23তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শুক্রবার বিকেল 4টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তাকে শপথ পাঠ করান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। পরে নিয়ম অনুযায়ী শপথনামায় সই করেন নতুন প্রধান বিচারপতি। শেষে স্বাস্থ্যবিধি মেনে করমর্দন না করে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শুভেচ্ছা বিনিময় করেন। দেশের বিচারাঙ্গনের শীর্ষ এই পদে হাসান ফয়েজ সিদ্দিকী সদ্য সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হলেন। গণসংযোগ, মিছিল আর প্রচারের উত্তাপে নারায়ণগঞ্জ এখন ভোটের শহর। উন্নয়ন প্রতিশ্রুতি আর আধুনিক নগরী গড়ার অঙ্গীকারে সিটি নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের সহায়তায় আদিত্য মামুনের রিপোর্ট। দেশের গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশন নির্বাচন, মিছিল, মাইকিং, গণসংযোগে ব্যস্ত মেয়র, কাউন্সিলর প্রার্থী ও তাদের কর্মী বাহিনী। নারায়ণগঞ্জ যেন এখন ভোট উৎসবের নগরী। ভোট যুদ্ধে জনগণের কাছে আবারও উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয়ে হাজির আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী। বেশ কিছু উন্নয়ন প্রতিশ্রুতি সহ নাগরিক সমস্যা সমাধানেরও আশ্বাস তার। পরিকল্পনা হলো যে কাজগুলি করছিলাম সেই কাজগুলিকে চলমান রাখা, পাশাপাশি মাঠ করা, পার্ক করা, এই কাজগুলিকে করতে চাচ্ছি বেশি। একই সাথে স্বতন্ত্র প্রার্থী বিএনপির তৈমুর আলম খন্দকারও আছেন জোর প্রচারণায়। বিভিন্ন এলাকায় জনসংযোগ শেষে হাতি প্রতীকে ভোট চান তৈমুর। দেন জনগণের জন্য কাজ করার প্রতিশ্রুতি। পুকুরগুলির সৌন্দর্য বর্ধন করা হবে এবং জনগণের ব্যবহারে উপযোগী করা হবে। এদিকে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন কাউন্সিলর প্রার্থীরাও, দিচ্ছেন নির্বাচনী প্রতিশ্রুতি। আমি কাউন্সিলর হলে সুন্দর পরিচ্ছন্ন একটি ওয়ার্ড, এটা আমি উপহার দেব। নির্বাচিত প্রার্থীরা সব সময় থাকবেন জনতার পক্ষে, সুখে দুঃখে, এমনই প্রত্যাশা ভোটারদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন। সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ভ্যানকে চাপা দিলে এক নারীসহ 4 জন নিহত হয়েছেন। আহত হন অন্তত 20 জন। আর মাদারীপুরে বাস ইজি বাইক সংঘর্ষে নিহত হয় 2 জন। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং রাস্তা অবরোধ করে রাখে।
সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা ও মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। পুলিশ জানায় সকাল 10টার দিকে ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের গোজা ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি ছিটকে পড়ে একটি অটো ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ 4 জন নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোজা ব্রিজ থেকে 200 গজ পশ্চিমে গাড়ির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উত্তর পাশে পড়ে যায় এবং পড়ে গেলে বাসের ভিতরে আটকে থাকা 3 জন যাত্রী মারা যান এবং রাস্তার পাশে থাকা অটো ভ্যানকে চাপ দিলে অটো ভ্যানের একজন যাত্রী মহিলা যাত্রী ঘটনাস্থলে নিহত হন। একটা গাড়িকে সাইড দেওয়ার কারণে সাইড দিতে দিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ছে। এদিকে মাদারীপুরের খাগদিতে বাসের সাথে ইজি বাইকের সংঘর্ষে একজন নিহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। অটো দিক থেকে আসতেছে গতিতে, বাসও গতিতে যাইতেছে, ওই অবস্থায় অটো মুখোমুখি হয়েছে, সামনে একবার ডাইরেক্ট ওই দিক থেকে আসতেছে, বাসের দিক থেকে যাই একবার ডাইরেক্ট মারি দিচ্ছে। আমাকে রানিং গাড়ি ইজি বাইকটা যে কিরম ভাবে এসে পড়লো এটাই বুঝতে পারলাম না। দুর্ঘটনার পর বিক্ষুব্ধরা বাসটিতে আগুন দেয়। 2 ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ভাড়াটে খুনি এবং সন্ত্রাসী বাহিনীর প্রধান কবির ও তার 7 সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে অস্ত্র, গুলি ও মাদক। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। গেল 30 নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ছিনতাইয়ের সঙ্গে সরাসরি জড়িত ছিল আমির, বিল্লাল ও মামুন। যারা ওই সময় ছিনতাইয়ের সাথে জড়িত ছিল তাদের মধ্যে থেকে আমির হোসেন এবং পেট কাটা মামুন, এই 2 জনকে ওই ছিনতাই চক্রের সদস্য এবং ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করে। এই ছিনতাই চক্রটি মূলত যে শীর্ষ সন্ত্রাসী কবির হোসেন ওই গ্রুপের সদস্য। কবির হোসেন সহ সর্বমোট র্যাব 2 গতকালকে 8 জন সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। কবির বাহিনীর সদস্যরা খুনসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। কবিরের কোনো রাজনৈতিক পরিচয় নেই। সে মূলত এলাকায় ভাড়ায় জবরদখল, আধিপত্য বিস্তার, হাউজিং এলাকায় চাঁদাবাজি এবং তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণে, গণধর্ষণের একটি মামলা রয়েছে। কবিরের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা সহ 24টি মামলা রয়েছে, আর অন্যদের বিরুদ্ধে 3 থেকে 7টি করে মামলা রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। হত্যা, সন্ত্রাসী, মাদক কেনাবেচা, ছিনতাই ও চাঁদাবাজি কার্যক্রম চালিয়ে আসছিল। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। বছরের প্রথম দিনই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে শনিবার বাংলাদেশ সময় ভোর 4টায়। কিউইদের বিপক্ষে তাদের মাঠে রেকর্ডটা তেমন ভালো না টাইগারদের, তবে সেদিকে নজর না দিয়ে নতুন বছরে নতুন শুরুর প্রত্যাশায় মমিনুল বাহিনী। পারভেজ খোকনের রিপোর্ট। নিউজিল্যান্ডের পিচ পেস সহায়ক, 3 পেসার নিয়ে দল সাজাচ্ছে বাংলাদেশ। তবে বে ওভাল স্পিনাররা খানিক সুবিধা পাওয়ায় একাদশে থাকছেন 2 স্পিনারও। We got to pick a team that's probably suited to covering both bases, but a seam, but a spin, because I think the wicket does spin a bit here on day 4 and 5. নিউজিল্যান্ডের কন্ডিশন বরাবরই বিদেশিদের জন্য কঠিন জায়গা। বাংলাদেশের জন্য যে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে তা বলাই বাহুল্য। I mean, I think every quality player wants to finish their career on a high and leave on their own account. So I'm sure he'll be up for putting some big scores over these next couple of weeks. সাকিব আল হাসান ছাড়াও সিরিজে বাংলাদেশ পাচ্ছে না অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকে, আর মাহমুদুল্লাহ তো টেস্ট ক্রিকেটকে বিদায়ই জানিয়েছেন। সফরে অভিজ্ঞ বলতে আছেন শুধু মুমিনুল ও মুশফিকুর রহিম। নিজেদের মাঠে যে কোনো দলের জন্য কঠিন প্রতিপক্ষ ব্ল্যাক ক্যাপরা। সাম্প্রতিক সময়ে আছে দারুণ ফর্মেও, আর সে ধারাবাহিকতায় ধরে রাখতে চায় স্বাগতিক নিউজিল্যান্ড। পারভেজ খোকন, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন বাংলাদেশের 50।
বাংলা মানেই আবহমান কালের ঋদ্ধ সংস্কৃতি। বাংলা মানেই প্রগতির মন্ত্রে উজ্জীবিত এদেশের স্বাধীনতার মূল মন্ত্র। সাম্প্রতিক সময়ে সে চেতনায় ধরেছে অবক্ষয়, আর তা বজায় থাকলে বিপর্যস্ত হতে পারে ভাষা আন্দোলনের মূল্যবোধ। মুক্তিযুদ্ধ পরবর্তী সংস্কৃতির চড়াই উতরায় প্রসঙ্গ জানাচ্ছেন মুশফিকা নাজনীন। এত বঙ্গভঙ্গ দেশ, তবু রঙে ভরা। পারস্পরিক মূল্যবোধ আর সংস্কৃতির প্রবহমানতায় আজকের এই বাংলাদেশ। চেতনায় উদ্ভাসিত বাংলার মানুষ দাবি আদায়ে যুগে যুগে হয়েছে কঠোর। ইংরেজ তাড়ানো এই বাঙালি যুদ্ধ করে এনেছে বিজয়, কিন্তু নৈতিকতা সে মানচিত্রে ক্রমশ বাসা বেঁধেছে ঘুণ পোকা। পরিবার কিংবা স্কুল কলেজের শিক্ষার যে সংস্কৃতি ছিল তাতেও ঘামতি দেখা দিয়েছে, যে কারণে ধর্ম, বর্ণ, গোত্র মিলে যে সম্প্রীতির পরিবেশ ছিল তাতেও ক্রমশ ঘনিয়ে আসছে অন্ধকার। তারপরও আশার সমান বড় এই বাংলার মানুষ। আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি লাভ করেছে এদেশের ভাষা। এদেশের সাথে বিশ্বের ৪৪টি দেশের সাংস্কৃতিক চুক্তি বা সমঝোতা স্মারক রয়েছে। আরও ৩৪টি দেশের সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়টি প্রক্রিয়াধীন। বাংলাদেশের বাউল গান, জামদানি, বয়ন শিল্প, মঙ্গল শোভাযাত্রা আর শীতল পাটি ইউনেস্কোর নিবন্ধন সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পায়। সশস্ত্র বাহিনীর সহায়তায় লাখো কণ্ঠে সোনার বাংলা গেয়ে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের স্থান করে নেয় এদেশের আপামর মানুষ। বাংলা নববর্ষ কিংবা অমর একুশের বইমেলা সংস্কৃতির এক পরম আথেয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার বলেন, সংস্কৃতিকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। সাফল্যের জায়গা হয়তো আমরা আনুষ্ঠানিকভাবে অনেক অনুষ্ঠান করছি, দেখছি, কিন্তু মূল জায়গাটা একটা খামতি আছে। পরিবারের মধ্যে যেই সংস্কৃতি চর্চা সেটার অভাব আছে, স্কুলগুলোতে সংস্কৃতি চর্চার অভাব। বাংলাদেশের সংস্কৃতি তার দিকে বাবা মার উচিত যে সেদিকে বাচ্চাদেরকে উৎসাহিত করা। শুধু অনুষ্ঠান আর দিবস নির্ভর নয়, সুচিন্তিত বিনিয়োগ দরকার সবার আগে। আমরা মুখে বলি যে সংস্কৃতি হচ্ছে আমাদের বড় একটা শক্তি, কিন্তু সেই শক্তিকে আমরা কাজে লাগাতে পারছি না, কারণ হচ্ছে আর্থিক সংকটের জন্যে। সুতরাং অবশ্যই সংস্কৃতির বাজেট বাড়াতে হবে, এবং এমনকি গ্রামের যেসব ক্লাব আছে তাদেরকেও একটা অল্প কিছু প্রণোদনা দেওয়া উচিত। জেলার গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন উপজেলাতেও রয়েছে শিল্পকলা একাডেমি। মাটি ও মানুষের শিকড়ের সাথে মিশে থাকা দেশীয় সংস্কৃতি ঐতিহ্যকে ধারণ করা শিল্পকলার কার্যক্রম নতুন উদ্যোগে চালু করা প্রয়োজন। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা লুণ্ঠনে যে চক্র কাজ করছে তাদের ব্যাপারেও সজাগ হওয়াটা জরুরি বলে মনে করেন সাংস্কৃতিক আন্দোলনের বোদ্ধাগণ। এখন একটু আপাত দৃষ্টিতে শূন্যতা মনে হচ্ছে, কিন্তু আমি নিশ্চিত যে নতুন প্রজন্ম অবশ্যই সেই জায়গাটা দখল করবে। মুশফিকা নাজনীন, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। লঞ্চে অগ্নিকাণ্ডের ৮ম দিনেও নিখোঁজদের সন্ধান, জব্দ দেখিয়ে ঘাট থেকে সরানো হলো অভিযান ১০। সিগারেটের বর্জ্য বিষিয়ে তুলছে প্রকৃতি, মাটি আর জলে প্রাণের অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা। আবারও সন্ধ্যা ৭:২১ সংবাদে। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ৮ম দিনেও নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত, আর ঘাট থেকে সরিয়ে নেওয়া হয়েছে পোড়া লঞ্চটি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল জানায়, ভোর থেকেই সুগন্ধা, বিষখালী আর গাবখা নদীতে নিখোঁজদের সন্ধানে চলে অভিযান, কিন্তু কোনো মৃতদেহের সন্ধান মেলেনি। আরও কয়েকদিন অভিযান অব্যাহত থাকবে। এদিকে ঝালকাঠি টার্মিনালে রাখা পোড়া লঞ্চ এমভি অভিযান ১০ সরিয়ে সুগন্ধা নদী তীরের ডিসি পার্কের কাছে রাখা হয়েছে, আর ২ মামলায় পোড়া লঞ্চটিকে জব্দ দেখিয়েছে পুলিশ। বরগুনার যে বাড়িতে আজ বিয়ের সানায় বাজার কথা, সেখানে বিষাদের সুর, কান্নায় ভারী বাতাস। বিয়ের জন্য ঢাকা থেকে বাজার সদাই করে হাফসা বাবা, মা, ভাই সহ বাড়ি ফিরছিলেন। অভিযান ১০ লঞ্চের আগুনে নিজে বাঁচলেও আজও মেলেনি তার স্বজনদের মরদেহ।
বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। বরগুনার বুড়িচর ইউনিয়নের শরীফ বাড়ি। এই বাড়ির বড় মেয়ে হাফসা আক্তার। সদ্য এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে হাফসা। লঞ্চে আগুনের দুর্ঘটনা বদলে দিয়েছে ওর জীবনের গতিপথ। উচ্ছ্বাস আনন্দের পরিবর্তে জীবনে নেমে এসেছে কালো মেঘের ছায়া। উপদেশ দিত যে এইটা করবি না, ওদিকে যাবি না, সবসময় তো বলতো আম্মু। এই দিক থেকে তো আমার খারাপ লাগে। আজ ছিল ওর বিয়ের কেনাকাটা করে ঢাকা থেকে অভিযান 10 লঞ্চে বরগুনা আসছিল বাবা হাকিম শরীফ, মা পাখি বেগম ও 2.5 বছর বয়সী ছোট ভাই নাসরুল্লাহকে নিয়ে। লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে তারা নিখোঁজ। এখনো সন্ধান মেলেনি তাদের। দেখতেন যে বাড়িতে কত নাচানাচি, কত গান বাজনা হচ্ছে, পোলাপান দৌড়াদৌড়ি করছে, কিন্তু আমাদের ভাগ্যে ওটা জুটে নাই ভাই। আগুনে না পানিতে পড়িয়া মারা গেছে, তার লাশ তিনটেও আমরা আজকের খুঁজে পাই নাই। বিবাহ কবে হয় না হয় আমরা তারিখ শোক পালন করিয়া কোনো করতে পারি না। বাবা মা ও ছোট ভাইকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেও। হাফসার এখন একটাই চাওয়া, স্বাবলম্বী হয়ে অন্য 2 ছোট ভাই ও বোনকে মানুষ করা। ওদের যেহেতু আমি এখন গার্জিয়ান, ওদের ভালো রাখার দায়িত্ব, ওদের মানুষ করার দায়িত্বটা আমার। সহৃদয়বান মানুষদের এই পরিবারটির পাশে দাঁড়ানোর দাবি জানান স্থানীয়রা। যদি আমরা সকলে পাশে দাঁড়াই, হাফসা হয়তো নতুন জীবন আবার পাবে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। প্রাণ প্রকৃতিকে ভয়ঙ্কর হুমকির মুখে ফেলছে সিগারেটের বর্জ্য। প্রতিদিন প্রায় 1 কোটি সিগারেট মাটি ও পানিতে মিশছে। এই অবস্থায় প্রকৃতি ও জীববৈচিত্র্য বিপন্নের আশঙ্কা পরিবেশবিদদের। মাহমুদ হাসানের রিপোর্ট। সেলুলোজ এসিটেট দিয়ে তৈরি সিগারেটের ফিল্টার, আর এই ফিল্টার প্রকৃতিতে থাকে প্রায় 300 বছর। এসব ফিল্টারে থাকে লিড, কপার, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম ও হাইড্রোকার্বন। প্রতিদিন দেশে 1 কোটি সিগারেটের ফিল্টার মাটি ও পানিতে মিশে দূষিত করছে দেশের প্রকৃতিকে। ফিল্টারের ক্ষতিকর উপাদান ফল, খাদ্যশস্য, সবজিতে ঢুকছে। 2030 সালের মধ্যে ফিল্টার অপসারণ হবে বাংলাদেশের অন্যতম চ্যালেঞ্জ। 8-10 লিটারের মতো পানিকে একটি ফিল্টার কয়েক মিনিটের ভিতরে দূষণ করে ফেলতে পারে, এবং ওই পানির ভিতর যে জলজ উদ্ভিদ এবং প্রাণী থাকে তারা খুব দ্রুত এইটির প্রভাবান্বিত হয়। একটি ফিল্টারের কারণে 2 থেকে 3 ফিট মাটির ভিতরে কোনো রকম অণুজীব আর বাঁচতে পারে না। জল ও মাটির মধ্য দিয়ে উদ্ভিদ ও প্রাণীর শরীরে প্রবেশ করছে ক্ষতিকর সব উপাদান। প্রকৃতিতে যদি ফেলা হয় এটি ধ্বংস হতে অন্তত কয়েকশো বছর লাগবে। এগুলো দীর্ঘ সময় ধরে মাটি এবং পানিতে থেকে যায় এবং কোনো না কোনোভাবে ফুড চেনে এসে এগুলো মানুষের শরীরে আসে, অন্যান্য প্রাণীদের শরীরেও যায়। এখনই পদক্ষেপ না নিলে মারাত্মক হুমকির মুখে পড়বে দেশের প্রাণ প্রকৃতি। কৃষিজমি এবং জলাভূমিকে আর দূষণ না করে বরং তাদেরকে সংরক্ষণ করার জন্য এই ধরনের অযাচিত দূষণ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ভয়ঙ্কর এই সংকট থেকে বের হতে সঠিক নিয়মে এসব ফিল্টার পুড়িয়ে পরিবেশ রক্ষার আহ্বান পরিবেশবিদদের। খুবই সায়েন্টিফিক আবদ্ধ করে সমস্ত ফিল্টার ফেলে সেটি পোড়াতে হবে। ধূমপান মুক্ত বাংলাদেশ গড়তে সচেতনতার কোনো বিকল্প নেই বলে মনে করছেন পরিবেশবিদরা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। একসময় নিয়মিত বাস চলত চট্টগ্রামের রামগড়, নাজিরহাট, কাজিরহাট সড়কে। বেহাল অবস্থায় তা বন্ধ আছে বহুদিন। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সড়কটির নির্মাণ কাজের বিল নিয়ে লাপাত্তা ঠিকাদার, এমন অভিযোগ করে এলাকাবাসী দেশের অন্যতম বড় উপজেলা ফটিকছড়ির গুরুত্বপূর্ণ সড়কটির দ্রুত সংস্কার চান। মোস্তাফিজুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন অখিল পোদ্দার। মুক্তিযুদ্ধের বহু ঘটনা আজও স্মৃতি হয়ে আছে চট্টগ্রামের রামগড়, নাজিরহাট, কাজিরহাটের এই রাস্তায়। আমরা যখন ফরবাস থেকে আসি চট্টগ্রাম এয়ারপোর্টে নামি, যদি ফটিকছড়ির কথা বলি গাড়িওয়ালা আসতে চায় না। মেরি টাকা খায় বিধুয়া বাজাদের
গেরিলা হামলা যতগুলি হতো এই রাস্তায় হতো, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনকভাবে সত্য এই রাস্তা ভাঙ্গা অবস্থায় আছে। সবচেয়ে বেশি খারাপ সোয়াবিল আর হারুয়ালছড়ি ইউনিয়নের। পিচের পরিবর্তে নিম্নমানের বালু, খোয়া, সুরকি ঢেলে রাখা রাস্তার বিভিন্ন অংশে। এর আগেও এমন দায়সারা কাজ করে বিল তুলেছিল ঠিকাদার। এবার দুর্নীতির প্রতিবাদ করাই হুমকি পাচ্ছেন এলাকাবাসী। আমাদেরকে পুলিশ দিয়ে ফিটের কাল উঠেই ফেলবে, এই জন্য আমরা কন্ট্রাকশনের সাথে জোর গলা কিছু বলতে পারতেছি না। এই কাজটা পাইছে মহসিন ব্রাদার্স, জুনে ওদের টাইম শেষ কাজের। তো এই কাজের স্কিম এলাকা আসছে, পুরানো ঢালাইটা তুলে ফেলতে হবে। এই সিটিং বাড়ি করি দু একদিন আইয়ের ঘড়ি যায়, দুগাবাদি করে চলে যায়। রোগী মানুষ ওষুধ লইয়া যাইতে আধা মতো যায়, দেখার হয়ে যায়। দুর্নীতি না থাকলে এই রুটটা দেখেন এক বছরও যেভাবে কাজ করতেছে, এক বছরও আমরা রাস্টিং করবে বলে আমরা মনে করি না। কোনো চেয়ারম্যান নাই, মেম্বার নাই, কোনো এমপি নেই, বিএমপি নেই, কেউ নেই। দেশ স্বাধীনের পর থেকে এই রুট অকেজে পড়ে আছে, এলাকাবাসী কিছু বলার কোনো সুযোগ থাকে না। কোথাও মাটি এগুলো দিয়ে ভরাট করে কোনো মতে লেপনে দিয়ে কাজগুলো করে যাচ্ছে। এলজিডির স্থানীয় অফিস কথা বলতে নারাজ। ঠিকাদার বলছে কাজ শেষ হতে সময় লাগবে। অনেকগুলো স্কুল আর কলেজ রয়েছে সড়কের দুপাশে। সহজে গন্তব্যে পৌঁছাতে পারেন না শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ছেলেমেয়েরা তারা যখন স্কুলে আসে তারা একদম কর্দামাক্ত হয়ে যায়, বিশেষ করে বর্ষার সময়। আর এই যে উইন্টার সিজনে সমস্ত পোশাক একদম ধুলাবালিতে জর্জরিত হয়ে যায়। জনসাধারণ মানুষের তো বোর্ড আলিয়াত মানুষ তো হয়, ইয়ারবারে বোর্ডের ভরাই ওটা খামিয়ে নাই করে দিম। স্থানীয় এমপি বলছেন ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আদেশ দিয়েছি, দুর্নীতিবাজ প্রকৌশলীরা তাকে রক্ষা করছে। বিল কিভাবে দেয় সেটা প্রশ্ন তুলছি আমি বহুবার। চিফ ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে, এক্সটেনকে ডাকা হয়েছে, আমাদের কাকে ধরে এনে পিটাতে পারি না। প্রকল্পের শর্ত মেনে অবিলম্বে কাজ শেষ করার দাবি ভুক্তভোগীদের। আমরা কি এই দেশে বসবাস করবো? ছেলে মেয়ে মাদ্রাসা যাইতে পারছে না, স্কুলে যাইতে পারছে না, আমরা এই দেশে থাকবো না চলে যাবো? এই যে প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত রামগড় নাজিরহাটের এই সড়কটি নথিপত্রে মূলত পিচ ঢালা, অথচ এলাকাবাসী শীতে ধুলোয় আক্রান্ত আর আসন্ন বর্ষা মৌসুমে তারাই হাঁটবেন আবার পুরোপুরি কাদায়। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21শে টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন সফল বাংলা। বদলে যাচ্ছে পদ্মা পাড়ের শহর রাজশাহীর চিত্র। নগর মহাপরিকল্পনার আওতায় নির্মাণ হচ্ছে নতুন সড়ক, প্রশস্ত হচ্ছে পুরনো রাস্তাও, পাশাপাশি বেড়েছে নগরের সৌন্দর্য। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। রাজশাহী নগরের শালবাগান আলিফ লাম মিম ভাটার মোড় থেকে পূর্ব দিকে 14 পায়া গম গবেষণা পর্যন্ত 7.5 কিলোমিটার দৃষ্টিনন্দন 4 লেনের নতুন সড়ক। প্রকল্পটিতে খরচ 182 কোটি টাকা। একইভাবে পশ্চিম দিকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত নতুন সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। শেষ হয়েছে বিলশিমলা থেকে কাশিয়াডাঙ্গা সড়কের নির্মাণ কাজ। 6-7 বছর আগে তো এখানে এই এলাকায় কোনো রাস্তাঘাট ছিল না। ড্রেন, কালভার্ট, রাস্তাঘাট অনেক ব্যাপক উন্নতি। ব্যবসা বাণিজ্য করে আমরা আর কি স্বাবলম্বী হতে পারছি এই রাস্তাটা হওয়ার কারণে। সন্ধ্যার পরে এই অত্র অঞ্চলটা এত আলোকিত হয় এবং এখানকার মানুষের একটা বিনোদনের কেন্দ্রের রূপ নেয়। নগরীতে নির্মাণ করা হবে 5টি ফ্লাইওভার, যার মধ্যে 2টি ইতিমধ্যে দৃশ্যমান, একটির কাজ শেষ হয়েছে। এছাড়া শহরের অক্টোর মোড় থেকে খড়খড়ি বাইপাস ও আলুপট্টি থেকে তালাইমারি পর্যন্ত 4 লেন, রেলগেট থেকে নওয়াহাটা ও তালাইমারি থেকে কাটাখালী পর্যন্ত সড়কটি 6 লেনে উন্নীতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। 4 লেনের সড়কগুলো যখন এটা চালু হবে, আমার কাছে মনে হয় যে রাজশাহীর যে ট্রাফিক জ্যাম সেটি শূন্যে পৌঁছবে। নিঃসন্দেহে গোটা শহর জুড়ে যে সমস্ত উন্নয়ন কর্মযজ্ঞ চলছে, এটা সব যদি শেষ হয় তাহলে দৃশ্যমানই এটা শহরটা একটা দেশের অন্যতম সেরা নগরীতে রূপ নেবে। প্রায় 3000 কোটি টাকার প্রকল্প আছে সিটি কর্পোরেশনের হাতে। অর্থ বরাদ্দ সাপেক্ষে পর্যায়ক্রমে প্রকল্পগুলো বাস্তবায়নের পরিকল্পনা কর্তৃপক্ষের। একটা
নিয়মের মধ্যে, একটা শৃঙ্খলার মধ্যে, একটা পরিকল্পনার মধ্যে এই শহরটা ধীরে ধীরে বিকশিত হচ্ছে। আমার বিগত টার্মের যে কাজগুলি চলমান ছিল সেগুলি 13 সালের পর থেকে প্রায় 5 বছর একেবারে বন্ধ ছিল, ফলে এবার এসে আমি সেগুলোকেই সমাপ্ত করার জন্য উদ্যোগ নেই। আগামী 4 বছরে সব প্রকল্পগুলো শেষ করার পরিকল্পনা রয়েছে, আর এটা সম্ভব হলে বদলে যাবে রাজশাহী নগরীর যোগাযোগ ব্যবস্থা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। বিজয়ের মাসে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের পর থেকেই যুদ্ধের প্রস্তুতি নিতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শিক্ষার্থী ও সাংবাদিক হারুন হাবিব। দেশের শত্রু মোকাবেলায় যেমন অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, তেমনি পত্রিকা ও বেতারে সংবাদদাতা হিসেবে কাজ করেছেন যুদ্ধ ময়দান থেকে। বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিবের রণাঙ্গনের স্মৃতিকথা তুলে ধরছেন মানিক শিকদার। তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, এগুলো হচ্ছে যে বাঙালি তারুণ্য যে অগ্রসরমান ছিল তারই একটা প্রতীক, তারই দৃষ্টান্ত। তখন ছাত্র সংগ্রাম পরিষদ থেকে সবার কাছে একটা নির্দেশ ছিল, যে যে যার যার এলাকায় চলে যাও, গিয়ে সংগঠিত করো, কারণ যুদ্ধ আসন্ন। তখন আবার রেডিওতে আমরা শুনছিলাম হাজার হাজার মানুষ পাকিস্তানিদের অত্যাচারের সীমান্তে ওপারে চলে যাচ্ছে, কোনো কোনো খবর আসছিল আবার ট্রেনিং শুরু হয়েছে। এগুলো দেখে আমরা সেই হেঁটে রওনা দিলাম। মুক্তিযুদ্ধে 2 ধরনের কাজ করার সুযোগ হয়েছে। একটি তো হচ্ছে আমি একজন গেরিলা যোদ্ধা হিসেবে কাজ করেছি, দ্বিতীয়ত আমার সেক্টরের যুদ্ধের সংবাদদাতা হিসেবে স্বাধীন বাংলা বেতার, জয় বাংলা পত্রিকা জন্য আমার কাছে একটা টেপ রেকর্ডার দিয়ে দেওয়া হয়েছিল সরকার থেকে। আর আমার কাছে পর্যায়ক্রমে 2টো ক্যামেরা আসে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং জয় বাংলা পত্রিকার যে রিপোর্টগুলো আমি পাঠিয়েছি মোস্টলি হচ্ছে ফিচার ধর্মী, কারণ হচ্ছে আমার এগুলো ডাকে যেত। আমার খুবই বেদনার অনেক স্মৃতি আছে। আমরা যাচ্ছি, হঠাৎ করে দূরে একটু কাছে, খুব বেশি দূরে না হলেও দেখি যে একটা মহিলা ঘোমটা দেওয়া আর একটা পুরুষ মানুষ এদিকে আসছে, ভয় পাচ্ছে, আসবে কিনা এরকম করছে। তার ছেলে আছে মুক্তি বাহিনীতে, মুড়ি নিয়ে এসছে, পিঠাপুলি নিয়ে এসছে, দেবে তার ছেলেকে। কি নাম আপনার ছেলের? বলে যে কাজল। আমার হঠাৎ করে বুকটা হয়ে উঠলো যে কয়েকদিন আগে যে কাজল মারা গেল সে না তো? আমরা যেখানটা দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু একটা কাঁচা কবর। আমি ইউসুফ ভাই তাদেরকে নিয়ে আমাদের বাংকারে গেলাম, একটু চা খাওয়ালাম, চা তৈরি করে খাওয়ালাম এবং মিথ্যা কথা বললাম যে ও আসলে একটা যুদ্ধে গেছে তো দূরে, এখন যেতে পারবেন না, খাবারগুলো আপনি দিয়ে যান, পৌঁছে দেওয়া হবে। মহিলা অনেক কাঁদলো। তার ছেলের কবর যে সাথেই ছিল, ওখানটাই আমরা দাঁড়িয়ে প্রথম দেখা হলো, এই কথাটাও আমরা বলতে পারিনি। নিচ্ছি আর একটা সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, ভোজ্য তেল, ডালের বাজার চড়া, মাছে কিছুটা স্বস্তি। ওমিক্রন আশঙ্কায় দেশে দেশে বর্ষবরণ অনুষ্ঠান বাতিল, ভারতের মুম্বাইয়ে 144 ধারা। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7টার 21 সংবাদে। শ্রমজীবী মানুষের কারিগর, মেহনতি জনতার মুক্তি সংগ্রামের তাত্ত্বিক নেতা মাও সেতুংয়ের 128তম জন্মবার্ষিকী পালন করেছে বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ সেন্টার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা চীন বিপ্লবের মহান এই নেতার প্রতি শ্রদ্ধা জানান। এস.এম. কামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় আলোচকরা বলেন, বাংলাদেশের বৃহত্তম অবকাঠামো তৈরি ও উন্নয়নশীল নানা খাতে চীন ভূমিকা রাখছে। ভবিষ্যতেও উভয় দেশের বন্ধুত্ব আরও দৃঢ় হবে। গণমানুষের সাংগঠনিক নেতা মাও সেতুংয়ের জীবনী তুলে ধরেন বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ সেন্টারের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা। সবশেষে বিপ্লব ও শান্তির সঙ্গীত পরিবেশন করে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতার শতবর্ষে আবৃত্তি হল শতকণ্ঠে। স্বপ্নের বাংলাদেশ সংগঠনের আয়োজনে বাঙালি চেতনার এই কবিতা আবৃত্তিতে অংশ নেন 10 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন আবু হুরায়রা তামিম। আজ থেকে ঠিক 100 বছর আগে মাত্র 22 বছর বয়সে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি রচনা করেছিলেন। তার এই কবিতা বাঙালি চেতনার উৎস হিসেবেই কাজ করেছিল মহান মুক্তিযুদ্ধে। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা ও স্বপ্নের বাংলাদেশের পরিচালক অপু শহীদ অনুষ্ঠানের উদ্বোধন করেন। শুভ উদ্বোধন বিদ্রোহীর সর্বকালের বিদ্রোহী সত্তা। প্রথমেই তুষ্টির বিদ্রোহী কোরিওগ্রাফি। নজরুলের দহিত্র, খিলখিল কাজী ও 10টি বিশ্ববিদ্যালয়ের 100 ছাত্রছাত্রীর বিদ্রোহী কবিতাটি আবৃত্তি। এরপর পিস মিউজিক্যাল ব্যান্ডের বিদ্রোহী সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল, ভোজ্য তেল ও চিনি, আর আরেক দফা বেড়েছে ডাল ও মুরগির দাম। কিছুটা হলেও স্বস্তি ফিরেছে মাছের বাজারে। মিনালা দিবার রিপোর্ট। বছরের শেষ দিনে রাজধানীর কারওয়ান বাজার চালের বাজারে নেই স্বস্তি। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। সন্না পাইজাম বেচতেছি আপনার 46 থেকে 48 টাকা, মিনিকেট বেচে 60 থেকে 62 টাকা, 28 তেল বেচে 48 থেকে 50 টাকা। সপ্তাহের ব্যবধানে আরেক দফা বেড়েছে মুসুর ডালের দাম। আমদানি করা মুসুর ডাল কেজিতে বেড়েছে 5 টাকা, দেশি মুসুর 115 টাকায়। বাড়তি দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল। গেছে সপ্তাহ ছিল 90 ইন্ডিয়া মুসুরি, এখন 95। দেশি মুসুরি ছিল 105 টাকা, 110 টাকা, এখন 115 টাকা। জিনিসের দামটা কমার দরকার আছে, না হতে আমরা তো এভাবে বাঁচা আমাদের সম্ভব না। সরকারের কাছে আমাদের দাবি তারা যেন জিনিসপত্রের দামটাই কিছুটা কমায়, মানুষ যেন কিনতে পারে। মুরগির বাজারও চড়া, কেজিতে 30 টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 200 টাকায়, সোনালী 280 টাকা, আর দেশি মুরগির কেজি 450 টাকা। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহ সব মুরগির দাম বেশি। আপনার গত সপ্তাহ ব্রয়লার মুরগি বিক্রি করছে 165 থেকে 70, এই সপ্তাহ হইতেছে মনে হয় 200 টাকা। মাছের বাজারে কিছুটা স্বস্তি, প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে 20 থেকে 30 টাকা কমেছে। সব মাছের দাম আগের থেকে একটু কম দাম। যে মাছ আগে 350 টাকা কেজি বিক্রি করতো, এবার যখন 300 টাকা কেজি বিক্রি করতেছে। আগের দরে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক খবর। বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে করোনার ওমিক্রন ধরন। ভারতের মুম্বাইয়ে জারি হয়েছে 144 ধারা। এছাড়া বিভিন্ন দেশে বাতিল হয়েছে বর্ষবরণ উৎসব। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। করোনার নতুন ধরন ওমিক্রনে দিশেহারা ভারত। দেশটিতে লাফিয়ে বাড়ছে করোনা, যার অধিকাংশই ওমিক্রনে আক্রান্ত। এমন পরিস্থিতিতে 7 জানুয়ারি পর্যন্ত মুম্বাইয়ে 144 ধারা জারি করা হয়েছে। দিল্লি, বিহার এবং উত্তরপ্রদেশের কর্তৃপক্ষ বলছে রেস্তোরাঁ, পানশালা, ক্লাব ও রিসোর্টগুলোয় জনসমাগম করা যাবে না। চিন্তায় পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এ বিষয়ে নবান্নে দফায় দফায় আলোচনা চলছে। জারি করা হতে পারে রাত্রিকালীন কারফিউ। এরই মাঝে বিভিন্ন ক্লাব বর্ষবরণ উৎসব বাতিল করেছে। বর্ষবরণে ব্রিটেনের উৎসব থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে বরিস জনসনের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন 5,12,000-এর বেশি। সান ফ্রান্সিসকো বাতিল করেছে বর্ষবরণের রাতে আতশবাজি উৎসব। আগামী 14 জানুয়ারি পর্যন্ত লকডাউন দিয়েছে নেদারল্যান্ডস। এ সময় সব ধরনের অনুষ্ঠানের পাশাপাশি অতি প্রয়োজনীয় পণ্য ছাড়া অন্য সব দোকান, বার এবং রেস্তোরাঁ বন্ধ থাকবে।
ফ্রান্সের প্যারিসে প্রতিদিনই গড়ে 1 লাখের বেশি করোনা আক্রান্ত হচ্ছেন। জারি করা হয়েছে কড়া বিধিনিষেধ। নতুন বর্ষবরণের সময় আতশবাজির উৎসব বাতিল করা হয়েছে। থিয়েটার, কনসার্ট হল, পার্ক এবং জাদুঘর বন্ধ করে দিয়েছে ডেনমার্ক। বাতিল করা হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান। পাব এবং বারের ওপর রাত 8টা থেকে কারফিউ আরোপ করেছে নেদারল্যান্ডস। সেখানে বর্ষবরণ উপলক্ষে ঘরের বাইরে এবং ঘরে সব ধরনের উপস্থিতি সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। করোনায় নিরুত্তাপ ক্রীড়াঙ্গনে অর্জন নারী ফুটবলে, আর্চারি আর কাবাডিতেও সাফল্য। আমাদের এবারের আয়োজন বিজয় চিহ্ন। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি, যার সাথে জড়িয়ে বাংলাদেশ বিনির্মাণের সব ঘটনা প্রবাহ। বাঙালির দীর্ঘ স্বাধিকার আন্দোলন সংগ্রামের সাক্ষী ঐতিহাসিক এই বাড়ি। এখান থেকেই ট্রাঙ্ক কলে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধানমন্ডি ৩২-এর বাড়ি নিয়ে মানিক শিকদারের ভিজুয়াল রিপোর্ট। এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১-এর সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বপ্নের পদ্মা সেতুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 2 বোন হেঁটে দেখলেন 2 কিলোমিটার। ভোটের শহর নারায়ণগঞ্জ, উন্নয়ন অব্যাহত রাখার অঙ্গীকার আইভীর, জনগণের জন্য কাজ করতে চান তৈমুর। সিরাজগঞ্জে বাস চাপায় প্রাণ গেল 4 জনের, মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত আরও 2। ভাড়াটে খুনি ও শীর্ষ সন্ত্রাসী কবির, 7 সহযোগী সহ গ্রেফতার, অস্ত্র, গুলি, মাদক উদ্ধার। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে নতুন বছরে নতুন শুরুর আশা টাইগারদের, 3 পেসার নিয়ে একাদশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।